আবার আমি দুপুরবেলা ল্যাবরেটরির দিকে যাই, বঙ্গবন্ধু শেষ করে বিকেলের দিকে ল্যাবরেটরি প্র্যাকটিস করে সাউথে প্র্যাকটিস করে আমি রাতের বেলা কিন্তু নর্থে বাসায় ব্যাক করি। মানে নর্থ এবং সাউথ এই দুটোই কিন্তু আমার জীবনে ইম্প্যাক্ট করে। আমার নর্থ এবং সাউথের জ্যাম, আমি কখন ঢাকা থেকে বাসা থেকে বের হলে কখন আমার ক্লাসে ঠিক মতো পৌঁছাতে পারবো, কখন কম জ্যামে পড়বো, কখন বেশি জ্যামে পড়বো, ঢাকার দূষণ, ঢাকার পরিবেশের সমস্যা, রাস্তার নির্মাণ কাজ ইত্যাদি ইত্যাদি, আমার আচার আচরণ ব্যবহার, রোগীর সাথে আমার আচরণ, সব কিছুর উপর কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমি কি আজকে আমার রোগীর সাথে ভালো ব্যবহার করবো না খারাপ ব্যবহার করবো, তার উপরেও কিন্তু ঢাকার দুই সিটির একটা গুরুত্বপূর্ণ অবদান আছে, যেটা হয়তো আমরা ওইভাবে চিন্তা না করে বুঝি না। কিন্তু কালকে আমি রাতে চিন্তা করছিলাম কুমিল্লাতে ফেরার পথে, যে আসলে এটা একটা এমন ইস্যু যে এটা আমাদের প্রত্যেক জীবনে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করে। আমরা হচ্ছে ধরেন ছাপোষা ডাক্তার, আমাদের ক্ষমতার কেন্দ্রে সরকারে কে আছে সেটা কিন্তু আমাদের কাছে খুব বেশি, আমার কাছে আমাদের খুব বেশি বিবেচ্য না। স্বাধীনতার সপক্ষে সরকার ক্ষমতা আছে সেটাই যথেষ্ট। কারণ আমি আদার ব্যাপারে আমি জাহাজের খবর নিয়ে করবোটা কি? কিন্তু মেয়র ইলেকশন হচ্ছে এমন একটা ইলেকশন যার প্রতিটি জিনিস আমাকে, এই শহরের প্রতিটা জিনিস আমার প্রত্যেকটা কর্মকাণ্ডকে প্রভাবিত করে। এখন আমার বাবা ছিলেন ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন বোর্ডের একসময়কার প্রকল্প এক্সিকিউটিভ ডাইরেক্টর। তা আমি এই মেয়রের ক্ষমতা সম্বন্ধে সম্যকভাবে ওয়াকিবহাল। আর এই যে মহাখালী ফ্লাইওভারটা এখন দেখেন, ঢাকার প্রথম বড় স্থাপনা, এটা করার দায়িত্ব ছিল আমার বাবা। তো এটার উদ্বোধনী ফলকটা যদিও একজন প্রধানমন্ত্রীর নামে, এর করার কৃতিত্ব কিন্তু অন্য একজন প্রধানমন্ত্রীর। পুরো কাজটা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়, আর ফলকটা লাগানোর সুযোগ পেয়েছিলেন পরবর্তী খালেদা জিয়া সরকার। তো এখন এই যে ফ্লাইওভারটা, এটা কিন্তু অনেক বিলম্বিত ফ্লাইওভার। কারণ এরশাদ সাহেবের সময় জাপানি অনুদানে ঢাকাতে দুটো ফ্লাইওভার হওয়ার একদম চূড়ান্ত পর্যায়ে ছিল। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ তখন আমার খালু এবং যিনি পরবর্তীতে আমাদের প্রধান নির্বাচন কমিশন ছিলেন কাজী রকিবউদ্দিন আহমেদ, তিনি বাংলাদেশ এম্বাসিতে জাপানে ইকোনমিক কাউন্সিল হিসেবে কাজ করতেন। সে সময় যে দুটো অনুদান এসেছিল, একটি বনানী, একটি মহাখালী ফ্লাইওভার নির্মাণের জন্য, যেটা খালেদা জিয়া সরকার পরবর্তীতে এসে মনে করেছিল যে ঢাকার জন্য অপ্রয়োজনীয় স্থাপনা, এবং তারা সেটা বাস্তবায়ন করেন, এবং সে সময় এই নির্মাতা প্রতিষ্ঠানকে সরকার 20 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছিল এই দুটো ফ্লাইওভারের টাকা ফেরত দিয়ে এবং কার্যাদেশ দিয়ে কার্যাদেশ প্রত্যাহারের জন্য। আমি যেটা বলতে চাচ্ছি, যদি আপনি ঢাকার যে বিবর্তন এবং উন্নয়ন, তার দূরদৃষ্টির ব্যাপারটা চিন্তা করেন, তাহলে এই ঘটনাটাই কিন্তু প্রমাণ করে দেয় যে একটি সরকার যারা সুযোগের অপব্যবহার করেছে এবং সুযোগ নিয়েছে মাত্র, যে খালেদা জিয়া সরকার টাকা ফেরত দিয়েছিল, ক্ষতিপূরণ দিয়েছিল, অনুদানের টাকা গ্রহণ করে ঢাকা ফ্লাইওভার নির্মাণের জন্য, তারাই পরবর্তীতে একটি ফ্লাইওভারে একটি উন্নয়ন, একটি মোড়ক উন্মোচন বা মোড়ক উন্মোচন, একটা উদ্বোধনের স্মারক লাগিয়ে কিছু দাবি করেছিল। যারা বা যে মেয়র প্রার্থী এরকম হঠকারী নেত্রীর বা হঠকারী নেতৃত্বের ছবি পোস্টারে লাগিয়ে আমাদের ভোট চাচ্ছেন, তাকে ভোট দেওয়ার বা এই বিষয়ে আলোচনা করা আমি খুব একটা সঙ্গত মনে করছি না। বরং আমি অন্য প্রসঙ্গে দিই, আমি ঢাকার উন্নয়নকে এই ভোটের বিবেচনা আনতেই রাজি না। কারণ আমি জানি যে ঢাকার মেয়র যিনি হন, তার পক্ষে সম্ভব না, আমি আমার বাবার কথা এই জন্য বলছিলাম যে তার পক্ষে সম্ভব না ঢাকার যাবতীয় সমস্যা একদিনে সমাধান করে ফেলার। কারণ ঢাকায় কোন ফ্লাইওভারটা কবে তৈরি হবে, ঢাকার কোন রাস্তাটা কবে কাটা হবে, কোথায় কোন রেল লাইনটা যাবে, কোথায় কোন কারেন্টের লাইনটা বসবে, এ কোনো কিছু নির্ধারণের ক্ষমতা এই মেয়রের নাই এখন। এবং যেটা আমরা জানি না, আপনারা হয়তো যাত্রাবাড়ি ফ্লাইওভার নির্মাণ কাজের সময় খুব বিরক্ত বোধ করেছেন মেয়রহানি ফ্লাইওভার। আবার অনেকে বলেন যে এই সরকারের সময় এত সময় লাগে কেন একটা স্থাপনা তৈরি হতে। আমার বাবার কার্যকালের সূত্রে আমি জানি যে ঢাকার তলার মানচিত্র আমরা কেউ জানি না। পাকিস্তান আমলে এবং তারপরে এরশাদের সময়, বিএনপির সময় যাই বা কিছু কাজকাম হয়েছে, ঢাকার তলায় কোনখান দিয়ে কোন পানির লাইনটা গেছে, কোন গ্যাসের লাইনটা গেছে, এ সংক্রান্ত কোনো তথ্য উপাত্ত আমাদের সরকারি কোনো দপ্তরে সংরক্ষিত নেই। ফলে যখন একটি কার্যাদেশ দেওয়া হয়, তারপর কাজটা বাস্তবায়ন করতে যাওয়া হয়, তাহলে অনেক বেশি সময় লেগে যায়। যখন মাটি খোঁড়ে তখন দেখে যেখানে লাইনটা থাকে অত লাইনটা নাই, অতএব আবার নতুন করে খোঁজো, নতুন করে পরিকল্পনা করো, বাজেট করো, ইত্যাদি অনেক ঝামেলা হয়ে যায়। এখন অনেকে বলতে পারেন যে তাহলে ঢাকার মেয়রের সব ক্ষমতা দিয়ে দেন। সেখানে বিনয়ের সাথে বলতে চাই যে ঢাকার মেয়রের আমার কাছে মনে হয় না যে এখন টোকিও সিটি গভর্নমেন্ট করার মতো সেই মানসিক জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি যে একজন মেয়রকে এত ক্ষমতা দেওয়া হবে যে দেশের একজন প্রধানমন্ত্রী থাকার আরেকজন প্রধানমন্ত্রী থাকবেন। গণতন্ত্র চর্চার সেই জায়গাটাতে মনে হয় না আমরা এখনো পৌঁছাতে পেরেছি। ফলে আমার কাছে মনে হয় যে ঢাকার যে কাঠামো আছে, সেই কাঠামোতে আমার এমন দুজন মেয়র দরকার যারা এই শক্তি এবং এই ক্ষমতা নিয়ে তাদের ক্যারিশমা, তাদের যোগ্যতা, তাদের ট্র্যাক রেকর্ড দিয়ে আমাদেরকে একটি উন্নত সুযোগ উপহার দেবেন। এই মেয়রের দায়িত্ব হচ্ছে মূলত সমন্বয়ের, এবং কোনো অর্বাচীন ব্যক্তির পক্ষে সমন্বয় করা সম্ভব না। যাদের ট্র্যাক রেকর্ড এমন প্রমাণিত, তাদেরকে দিয়ে হবে। যেমন আমি উত্তরের মেয়রের কথা বলতে পারি।
আমাদের এই যে রানা প্লাজা দুর্ঘটনার কথা আমরা কিন্তু সবাই ভুলে গেছি। আমরা বিস্তৃত পরায়ণ জাতি। আমি বাজি ধরে বলতে ঢাকার বেশিরভাগ বাসিন্দা বলতে পারবেন না রানা প্লাজা দুর্ঘটনার সময় বিজিএম এর সভাপতি কে ছিলেন। এই আতিকুল ইসলামই কিন্তু বিজিএম এর সভাপতি ছিলেন, যিনি সেই সময় রানা প্লাজার ট্র্যাজেডিকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে হাত মিলিয়ে কাজ মিলিয়ে তাকে সহযোগিতা করে খালি মোকাবেলাই করেননি, আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে একটা ডিজাস্টার হাতে রক্ষা করেছেন। নাতে এমন একটা দিন আসতে পারতো যে আজকে হয়তো বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইতিহাসের আলোচনা চলে যেত কিংবা জাদুঘরে স্থান পেত। সেটা যে হয়নি এটি কিন্তু আতিকুল ইসলামের কৃতিত্ব। আর আরেকটা হচ্ছে যে আমি কখনো এভাবে বিবেচনা করতে চাই না যে আমি মানুষটা কেমন, আমি শিকড় খুঁজতে চাই। যদি আমি শিকড় খুঁজতে চাই তাহলে আমি দেখি যে আমাদের যে 4 মেয়র পদপ্রার্থী যাদের কথা জনমিন্দু বলছিলেন যে মূলত আলোচনায় আছেন, তাদের প্রত্যেকে শিকড়ের খবর কিন্তু নেওয়া যেতে পারে। শিকড়ের খবর যদি নেন তাহলে একজনের বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, যিনি পরবর্তীতে মুক্তিযুদ্ধের বিপক্ষে যা যা করা সম্ভব সবই করে গেছেন। আরেকজনের বাবা বিশিষ্ট ব্যবসায়ী, কিন্তু আমার পাশেই শ্রদ্ধেয় বিচারপতি জাস্টিস শামসুদ্দিন চৌধুরী উপস্থিত আছেন। তিনি সম্প্রতি ইলেকশন কমিশনে একটি আবেদন দাখিল করেছেন যা ব্যাপকভাবে আলোচিত হয়েছে, যে ইনি এই মেয়র পদপ্রার্থী তার সম্পদ গোপন করেছেন, সিঙ্গাপুরে তার ইনভেস্টমেন্টের কথা গোপন করেছেন। তো যাদের ট্র্যাক রেকর্ড এরকম তাদেরকে আমি কেন ভোট দিব? আর অন্য দুজনের ট্র্যাক রেকর্ড দেখুন, আমি আতিকুল ইসলাম সাহেবের ট্র্যাক রেকর্ড বললামই। আরও যেটা হয়তো আমরা জানি না, এই যে আমাদের সদ্য নিকট ইতিহাসে বিডিআর বিদ্রোহ, এই বিডিআর বিদ্রোহের পরে এই যে বিজিবি নামক বাহিনীটাকে পুনর্গঠন, এই পুনর্গঠনের দায়িত্ব কিন্তু পালন করেছেন তারই আপন ভাই লেফটেন্যান্ট জেনারেল মঈনুল ইসলাম। আর তার আরও বড় ভাই, ওনার মেজর দ্বিতীয় ভাই তোফাজ্জল ইসলাম সাহেব শ্রদ্ধেয় প্রধান বিচারপতি ছিলেন বাংলাদেশের, এবং তার সময় কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রায়টা বাস্তবায়ন হয়েছে। আমরা যদি ভুলে না গিয়ে থাকি, এই রায়টা আটকে রাখার জন্য বিএনপি সরকার যাবতীয় সবকিছু করেছে। বিচারপতিরা, শ্রদ্ধেয় বিচারপতিরা একের পর এক বছর বিব্রত বোধ করেছেন। এই মামলাকে আবার শুনানি করে আমাদেরকে যে বঙ্গবন্ধু হত্যার কলঙ্কতে দায় মুক্তি দিয়েছে এই জাতিকে, এই জন্য কিন্তু আতিক সাহেবের আরেক ভাই কৃতিত্ব দাবি করতে পারেন, এটা হচ্ছে তার কৃতিত্ব। আর যদি আমি দক্ষিণের মেয়রের কথা বলি, এত বলার কিছু থাকে না। এদেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ যে পরিবারগুলো করেছে তার মধ্যে দক্ষিণের একজন মেয়র পদপ্রার্থীর পরিবার তো সবার আগেই চলে আসেন। তো আমি সবশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আসলে এত কোনো কথাই বলতে চাই না। আমরা এখন মুজিব বর্ষের দ্বার প্রান্তে। বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। কেন? কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব এই ব্যক্তি যিনি হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার। বাংলাদেশের ইতিহাস হচ্ছে হাজার হাজার এবং হাজার বছরের। আমরা চর্যাপদ থেকে শুরু করতে পারি, কারণ চর্যাপদটা হচ্ছে আমাদের প্রাচীনতম সাহিত্যকর্ম, যা নেপালের রাজদরবারে সংরক্ষিত। এই যে হাজার বছরের বাঙালি জাতির ইতিহাস একটু মনে করে দেখুন বা চিন্তা করে দেখুন, কোথাও কোনো বাঙালি রাষ্ট্রের সন্ধান পান কিনা, বাঙালির একটি স্বাধীন রাষ্ট্র কোথাও কখনো দেখেছেন কিনা ইতিহাসে খুঁজে দেখুন, কিংবা বাঙালির কোনো স্বাধীন বাঙালি শাসক ছিল কিনা খুঁজে দেখুন। পাল রাজাদের কথা বলবেন, জেনে রাখুন যে ঐতিহাসিকরা একমত অধিকাংশ ক্ষেত্রে যে পালরা বাঙালি ছিলেন না। আমরা সিরাজউদ্দৌলার কথা ছোটবেলায় পড়েছি আর আনোয়ার হোসেনের কল্যাণে জেনেছি, তার অভিনয়ের কল্যাণে, যে সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। একটু স্মরণ করে দিতে চাই যে সিরাজউদ্দৌলা কিন্তু না কথা বলতেন বাংলায়, না পড়তে পারতেন বাংলা, তিনি পারস্যের নাগরিক ছিলেন। এবং সিরাজের বাহিনী যখন ব্রিটিশদের কাছে পলাশির অম্লকারণে অসহায়ভাবে আত্মসমর্পণ করছিল, তখন যদি আশেপাশের গ্রামবাসীরাও সিরাজের সমর্থনে এগিয়ে আসতেন তাদের এই কাস্তে কুড়াল নিয়ে, তাহলে কিন্তু হয়তো বা বাংলা, বিহার, উড়িষ্যার ইতিহাস কোনোভাবে লেখার প্রয়োজন পড়তো। কার্যত হয়নি। কেন হয়নি? কারণ কৃষকরা মনে করেছে পারস্যের শাসক যাচ্ছে, ইংরেজ শাসক আসছে, আমার বাপের কি, আমার তো ভাগ্যের পরিবর্তন হবে না। আবার হালে আমাদেরকে শেখানো হচ্ছিল যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বলে এক ভদ্রলোক নাকি আমাদের জাতির পিতা, তিনি বাঙালিকে মুক্তি দিয়েছিলেন। এর চেয়ে তো বড় তামসার কিছু হতে পারে না। গতকালকে আমি আমাদের লিবারাসের উদ্বোধন অনুষ্ঠানে ছিলাম, সেখানে শুনছিলাম আলোচনায় আসছিল যে নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা, ক্ষুদিরামের কথা, আলোচনার তিতুমিরের কথা, যে তারাও বাংলাদেশের স্বাধীনতার জন্য চেষ্টা করেছিলেন। বিনয়ের সাথে বলতে চাই, তারা কিন্তু কেউ স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেননি, তারা সবাই স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোসেন সেই ব্যক্তি যিনি স্বাধীন বাংলাদেশের, বাঙালির জন্য স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, এবং তিনি হচ্ছেন ইতিহাসে প্রথম স্বাধীন বাঙালি শাসক, বাঙালির প্রথম স্বাধীন বাঙালি শাসক। সেজন্য তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। বিবিসির জরিপ কি বললো না বললো তাতে কিচ্ছু যায় না, এত খর্বকার ব্যক্তিত্ব বঙ্গবন্ধু ছিলেন না। এখন এই যে মুজিব বর্ষ উদযাপিত হবে,
এবং তারপরে উদযাপিত হবে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, এবং তারপরের বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্ল্যাটিনাম জুবলি বা 75 বছর পূর্তি। এই তিনটি উৎসব আমি ঢাকায় এমন কোনো লোককে দেখতে চাই না যিনি অমক শহীদের ছবি জুড়ে তমক শহীদের কথা বলে কিংবা হটকারী রাজনীতির কথা বলে ঢাকাকে প্রতিনিধিত্ব করবেন। আমি এটা দেখতেই চাই না। আমি চাই না যে যাদের হাত আগুন সন্ত্রাসে জড়িত, যাদের হাতে এখনো ঢাকাবাসী রক্ত লেগে আছে, যাদের পিতারা মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছেন, এরকম কোনো লোক মুজিব শতবর্ষে কিংবা বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে আমাদের রাজধানীর নগর পিতার দায়িত্ব পালন করবে, এটা আমি চাই না। আমার মেয়র আমাকে ডেঙ্গু মুক্ত ঢাকার দিক চাই না দিক, আমার মেয়র আমার জন্য যে জ্যাম কমাক চাই না কমাক, আমার কিচ্ছু যায় না, কিন্তু আমি এই মেয়াদে ঢাকায় এমন কোনো নগর পিতা চাই না যার ইতিহাস এমন কলঙ্কিত বা যিনি এমন কলঙ্কিত রাজনীতির উত্তরাধিকার। আমি আশা করব যে আগামী 1 তারিখে যে ভোট হবে সেই ভোটে আমরা এর প্রতিফলন দেখতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ, আর সবাই ভালো থাকুন।